নমস্কার, টিম স্কেয়ার চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আজকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি আরেকটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী। লেখিকা প্রেয়সী কুণ্ডুর কলমে গ্রাম বাংলার ভৌতিক উপাখ্যান ডাইনির প্রতিশোধ। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক। মুখ্য চরিত্রে দিব্যেন্দু দাস, পূজা, অধ্যায় সাহা, শুভধর, দেবযানী, বর্ণালী, নবস্মিতা, দিব্যেন্দু গোস্বামী এবং আমি অভিক। শব্দ সংযোজনে সুদেষ্ণা। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ রাকিব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখিকা প্রেয়সী কুণ্ডুর কলমে গ্রাম বাংলার ভৌতিক কাহিনী ডাইনির প্রতিশোধ। রাতের দ্বিতীয় প্রহরে অন্ধকারময় ঘন জঙ্গলের নিস্তব্ধতা খান খান করে দৌড়ে যাচ্ছে বছর 22-এর এক তরুণী। তার পরনের লাল শাড়ি, হাতে শাখা পলা, সিঁথিতে লাল সিঁদুর এবং কপালে টিপ দেখে বোঝা যাচ্ছে সদ্য বিয়ে হয়েছে তার। কিন্তু বিয়ের পর থেকে তার সঙ্গে ঘটে চলেছে অস্বাভাবিক কিছু ঘটনা। তার কেবলই মনে হচ্ছে কেউ একজন নিঃশব্দে তাকে অনুসরণ করছে সব সময়। আজ রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়েও তার ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল কেউ একজন তার জানালার কাছে দাঁড়িয়ে তাকে দেখে যাচ্ছে অনবরত। এইভাবে কিছুক্ষণ চলার পর একসময় মেয়েটির মনে হলো কোনো অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরতে এগিয়ে আসছে। আর তখনই সে তাল জ্ঞান হারিয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে আসে এবং জঙ্গলের দিকে দৌড়ে পালাতে চেষ্টা করে। প্রায় আধ ঘন্টা দৌড়ানোর পর জঙ্গলের মাঝে একটি পুকুরের ধারে মেয়েটি থামল। সে প্রচণ্ড হাঁপাচ্ছে, গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে এসেছে তার। তাই পুকুরের শীতল জল খেয়ে তৃষ্ণা মেটাবে ভাবতেই এক আজলা জল তুলতে গিয়ে মেয়েটি খেয়াল করল তার হাতের লাল সুতোটা কোথাও খুলে পড়ে গেছে। এই মন্ত্রপুত লাল সুতো তার বিয়ের সময় গুরুজি তার বাম হাতে পরিয়ে বলেছিলেন, এই বাঁধন দেহে যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো অশুভ শক্তি তোকে ছুঁতে পারবে না। এখন সেই সুতোখানি হাতে দেখতে না পেয়ে সে খুব ভয় পেয়ে গেল। ঠিক তখনই সে দেখতে পেল পুকুরের পাশে বটগাছ থেকে নেমে এলো এক অবয়ব। সেই অবয়বের পরনে লাল শাড়ি, পোড়া কয়লার মতো হাতে শাখা পলা, যেন তারও সদ্য বিয়ে হয়েছে। তার মাথার সনের নুড়ির মতো চুলগুলো বাতাসে উড়ছে। তার চোখের জায়গায় বড় বড় দুটো গর্ত ভাটার মতো জ্বলছে। মাটি থেকে এক হাত ওপরে শূন্যে ঝুলছে সেই অবয়বটি, যা দেখে মেয়েটি ভয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছে। গলা দিয়ে এক ফোঁটা স্বর বেরোচ্ছে না। এইবার সেই অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। তার আগুনে পোড়া হাত দুটো বাড়িয়ে চেপে ধরল সদ্য বিবাহিত যুবতীর গলা। এই দৃশ্য দেখে বটগাছে বসে থাকা পেঁচা দুটো নিঃশব্দে উড়ে গেল। পরদিন যথারীতি বিজয়নগরের লোকেরা আরও একটি সদ্য বিবাহিত মেয়ের মৃতদেহ খুঁজে পেল পূব খালের জঙ্গলে। নিষ্প্রাণ সেই দেহটি দেখে মনে হচ্ছে সারা শরীরের বিভিন্ন জায়গায় যেন কোনো পশু খুবলে খেয়েছে। সব দেখে শুনে গ্রামের মোড়ল অবনীমোহন গুহ বললেন, এই নিয়ে ৭৭তম খুন হলো এই গ্রামে। আর কত নিরীহ মেয়েকে যে ওই ডাইনির কবলে পড়তে হবে কে জানে। পাহাড়ের পাদদেশে অরণ্য ঘেরা গ্রাম এই বিজয়নগর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়, যেন কোনো শিল্পী তার তুলির টানে ফুটিয়ে তুলেছে গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট, নদী, পুকুর, গাছপালা। গ্রামের পূর্ব দিকে রয়েছে ঘন জঙ্গল এবং সেই জঙ্গলের মাঝ বরাবর রয়েছে এক বিশাল পুকুর।
তাই সেই জঙ্গলের নাম পূব খালের জঙ্গল। কিন্তু ইদানিং গ্রামের এই সৌন্দর্যে যেন গ্রহণ লেগেছে। বিগত 5 বছর ধরে গ্রামে ঘটে চলেছে এক ভয়ঙ্কর মারণ খেলা। গ্রামের নববিবাহিতা স্ত্রীরা রহস্যজনকভাবে মারা যাচ্ছে, এবং তার সবটাই হচ্ছে এক ডাইনির অভিশাপের কারণে। এমনটাই গ্রামবাসীর বিশ্বাস। ভিন রাজ্য থেকে ওঝা তান্ত্রিক ডেকে এনেও কোনো কাজ হচ্ছে না। প্রত্যেকে আসে গ্রামবাসীকে আশ্বস্ত করে বিপদমুক্ত করার, কিন্তু প্রত্যেকেই কোনো এক অজানা কারণে 2-3 দিন পর গ্রাম ছেড়ে চলে যায়। এইভাবেই বিজয়নগরের লোকেরা এক বিভীষিকাময় জীবনযাপন করে চলেছে। বৈষ্ণবী ঘুম থেকে উঠেই মায়ের মুখে শুনল গ্রামের আরও একটা সদ্য বিবাহিত মেয়ে মারা গিয়েছে। বৈষ্ণবীর বিয়ে ঠিক হয়েছে বিজয়নগরের মোড়ল অবনীমোহন গুহর ছোট ছেলে প্রতাপ গুহর সঙ্গে। প্রতাপ এর আগেও বিয়ে করেছিল পাশের গায়ের একটি মেয়েকে। সেই মেয়েটি বিয়ের 4 দিনের মাথায় আশ্চর্যজনকভাবে মারা যায়। বৈষ্ণবীর মা চন্দনা প্রথমে কিছুতেই রাজি ছিল না ওই গ্রামে মেয়েকে বিয়ে দিতে, কিন্তু তার স্বামী সুধীর বাবু সামান্য ভাগ চাষি। মেয়েকে যৌতুক দিয়ে বড় ঘরে বিয়ে দেওয়ার সামর্থ্য তার নেই। মোড়ল মশাই কোনো রকম দাবি দেওয়া ছাড়া তাদের মেয়ে নিতে রাজি হওয়ায় সুধীরবাবুও কোনো রকম আপত্তি করেননি। অগত্যা স্বামীর ইচ্ছেতে চন্দনাকেও রাজি হতে হয়েছে। কিন্তু দিন যত এগিয়ে আসছে তার মাতৃহৃদয় ভয়ে, সন্তান হারানোর যন্ত্রণায় আরও আকুল হয়ে উঠছে। অপরদিকে বৈষ্ণবীর মনে বিন্দু মাত্র ভয়ের লেশ নেই। সে মনে প্রাণে তার ইষ্টদেবী মা কালীকে স্মরণ করছে। তার বিশ্বাস দেবীর আশীর্বাদ সঙ্গে থাকলে নাকি কোনো অপশক্তি তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এইভাবেই দিন কাটছিল বৈষ্ণবীর পরিবারের। দেখতে দেখতে বৈষ্ণবীর বিয়ের দিন এগিয়ে আসে। আজ বৈষ্ণবীর বিয়ে। মেয়েকে কনের সাজে দেখে সব বাবা মায়ের মন খুশিতে ভরে ওঠে। কিন্তু চন্দনা সকাল থেকে কেঁদে কেঁদে অস্থির হয়ে উঠেছে। তার মন কেবলই কু গাইছে। সে একবার সাহস করে বৈষ্ণবীকে বলে ফেলল, এই বিয়েটা করিস না রে মা, তুই পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা, বহুদূর পালিয়ে যা। বৈষ্ণবী তার মাকে আশ্চর্য করে দিয়ে বলল, আমি এভাবে পালাতে পারবো না মা। আমার সঙ্গে স্বয়ং মা কালী আছেন। তুমি দেখো, তিনি তার ভক্তকে সর্বদা রক্ষা করবেন। একে একে বিয়ের সমস্ত আচার নিয়ম শেষ হলো। অগ্নি সাক্ষী রেখে প্রতাপ এবং বৈষ্ণবী 7 জন্মের বন্ধনে আবদ্ধ হলো। সে যখন শ্বশুরবাড়িতে প্রবেশ করল তখন তার শাশুড়ি তাকে পরম আদরের সহিত বরণ করে নিলেন। বিভিন্ন স্ত্রী আচার পালন করার পর বৈষ্ণবীর ননদেরা তাকে নিয়ে এলো একটা ঘরে। বৈষ্ণবীও এতক্ষণ পরে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেল। সে ঠিক করলো হাত মুখ ধুয়ে আপাতত একটু বিশ্রাম নেবে। বৈষ্ণবী হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে বাথরুমের দিকে গেল। বাথরুমে ঢুকতেই ছিটকিনিটা আপনা থেকেই লেগে গেল। বৈষ্ণবী কিছুটা ভীত হলেও নিজের মনের ভুল ভেবে বালতিতে রাখা জল দিয়ে মুখ ধুতে যাবে এমন সময় কারেন্ট চলে গেল। অচেনা জায়গায় এসে একা একা হাত মুখ ধুতে আসার সিদ্ধান্তটা এইবার বোকামি বলেই মনে হলো তার কাছে। বৈষ্ণবীর মনে হচ্ছে কেউ একজন ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। একটা হিম শীতল নিঃশ্বাস সে অনুভব করতে পারছে নিজের কাঁধের কাছে। কিন্তু অন্ধকারে কিছু না দেখতে পাওয়ায় হাত বাড়িয়ে যে দরজার ছিটকিনিটা খুলে বের হবে সে উপায়ও নেই তার। কি করবে ভাবতে ভাবতে কারেন্ট চলে এলো। বৈষ্ণবীও কিছুটা মনের জোর ফিরে পেয়ে হাত মুখ ধোয়া শেষ করে ফিরে গেল তার ঘরে। সেই রাতে আর উল্লেখযোগ্য কিছু ঘটল না। পরদিন সকাল থেকে শুরু হলো বউ ভাতের তোড়জোড়। মোড়লের ছেলের বউ ভাতে রীতিমতো গ্রাম শুদ্ধ সকলের নিমন্ত্রণ। ঠাকুরেরা রান্না শুরু করে দিয়েছে।
তাদের রান্নার গন্ধে বাতাস ম ম করছে। মিষ্টি তৈরির জন্য রিয়েন বসানো হয়েছে। তারা গাওয়া ঘিয়ে মিহিদানা ভাজছে। প্রতাপ সকাল থেকে ব্যস্ত তদারকিতে। বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে বৈষ্ণবীর সঙ্গে ভালো মতো কথা হয়নি তার। প্রতাপ খুব ভয়ে আছে। তার প্রথম স্ত্রী নীলুর মতো বৈষ্ণবীরও যদি ক্ষতি করে ওই ডাইনি। সে ঠিক করলো বৈষ্ণবীকে চোখে চোখে রাখবে, একটুও চোখের আড়াল করবে না সে। যথা সময়ে নিয়ম মেনে ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হলো। প্রতাপ বৈষ্ণবীর হাতে ভাতের থালা, শাড়ি, আলতা, সিঁদুর তুলে দিয়ে তার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিল। সমস্ত অনুষ্ঠান শেষে বৈষ্ণবী একটু স্বস্তি পেল নিজের ঘরে গিয়ে। আজ ফুলশয্যার রাত। বৈষ্ণবীর বুকটা উথাল পাথাল করছে আজকের রাতের জন্য। আগে কখনো সে কোনো পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়নি। নিজের বান্ধবীদের মুখে সে যা গল্প শুনেছে সেসব শুনে সেও প্রচণ্ড উত্তেজিত ছিল নিজের জীবনে সেগুলি ঘটবার জন্যে। বৈষ্ণবী প্রতাপের জন্য অপেক্ষা করতে করতে তার ঘরে রাখা আয়নাটার কাছে এগিয়ে গেল নিজেকে দেখবে বলে। আজ তাকে সুন্দর না দেখালে কি আর চলে? মনে এক রাশ আনন্দ নিয়ে আয়নার সামনে গিয়ে সে যা দেখল তাতে তার সারা শরীর কেঁপে উঠল। বৈষ্ণবী দেখল আয়নায় তার বিপরীতে দেখা যাচ্ছে অন্য এক অবয়বের প্রতিবিম্ব। কুৎসিত কদাকার সেই অবয়বের চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। এক দৃষ্টে সে তাকিয়ে আছে বৈষ্ণবীর দিকে। তার মুখে লেগে রয়েছে এক পৈশাচিক হাসি। বৈষ্ণবী আর দেখতে পারল না। সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। একটু পরেই প্রতাপ ঘরে এসে বৈষ্ণবীকে মাটিতে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনদের ডাক দিল। মা, বাবা, তোমরা সবাই একটু এসো, বৈষ্ণবী অজ্ঞান হয়ে গেছে। সকলে মিলে চোখে মুখে জল দিয়ে বৈষ্ণবীর জ্ঞান ফেরালো। সে রাতটা কোনো মতে তাদের কাটল। পরদিন সকালে বৈষ্ণবীকে নিয়ে প্রতাপরা গেল গ্রামের এক মন্দিরে। মন্দিরের বৃদ্ধ পুরোহিতের হাতে পূজার সামগ্রী দিয়ে বৈষ্ণবীর শাশুড়ি কাতর কণ্ঠে বললেন, পুরোহিত মশাই, আমার ছেলে বৌমার নামে একটু ভালো করে পুজো দিয়ে দিন। জানেনই তো এই গ্রামে নববধূদের উপর কিসের যেন রোষ আছে। কাল রাতেও। বলে তিনি ব্যক্ত করলেন গত রাতের বৃত্তান্ত। পুরোহিত মশাই ঘাড় নেড়ে পুজো শুরু করলেন। মন্দিরের সকলে পুজোতে ব্যস্ত। ঠিক এমন সময় বৈষ্ণবীর চোখ গেল মন্দির চত্বরে থাকা একটা প্রকাণ্ড শাখা প্রশাখা বিস্তৃত বট গাছের নিচে। একজন সাধু সেখানে ধ্যান মগ্ন হয়ে বসে আছেন। বৈষ্ণবীর হঠাৎ কি মনে হলো সে চুপি চুপি মন্দির থেকে বেরিয়ে এসে সাধুর কাছে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধ সাধু তার দু চোখ ধীরে ধীরে খুললেন। তার ওই দু চোখে যেন একটা জ্যোতি আছে, যার বলে যে কোনো মানুষের অন্তর থেকে সমস্ত সংশয়, দুরাশা নিমেষে উধাও হয়ে যায়। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তুই এসেছিস বেটি? আমি জানি তুই পারবি গ্রামবাসীকে এই বিপদ থেকে মুক্ত করতে। বৈষ্ণবী কিছুটা ইতস্তত হয়ে বলল, আমি? আপনি কি বলছেন সাধু বাবা? আমাকে খোলসা করে বলুন একটু। সাধু পুনরায় বললেন, বলবো বলে তো এসেছি, কিন্তু এখন নয়। নিজেকে মায়ের ভক্ত মনে করিস তো তুই? তবে আগে তোর সাহসের পরীক্ষা নিয়ে তারপর তোকে আমি সব বলবো। আজ রাত ঠিক 12টায় গ্রামের শেষ প্রান্তের শ্মশানে যদি আসিস তবে জানতে পারবি সবটা। বৈষ্ণবী কি বলবে ঠিক বুঝতে পারছিল না। হঠাৎ সামনে চেয়ে দেখল গাছের নিচে বসে থাকা সাধুটি আর নেই। কি হলো? এই তো চোখের পলক ফেলার আগেও তিনি এখানেই বসেছিলেন। এমন সময় পিঠে একটা হাতের স্পর্শ অনুভব করে পিছনে তাকিয়ে দেখে প্রতাপ দাঁড়িয়ে আছে। প্রতাপ বলে, কাউকে না জানিয়ে বেরিয়ে এসেছো? ঠাকুরমশাই তো তোমাকে খুঁজছেন। চলো ভেতরে চলো।
বৈষ্ণবী মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ চলো। পুজো সেরে ওরা সকলে বাড়ি ফিরে গেল। অন্তত ঈশ্বরের প্রতি শ্রদ্ধার কারণে প্রতাপের মায়ের স্থির বিশ্বাস রইল অন্তত এই বউটা টিকে যাবে। সেই রাতে শোয়ার আগে প্রতাপ বৈষ্ণবীকে বলল, শোনো, এই গ্রামে তুমি নতুন এসেছো, পথ ঘাট কিছুই তুমি চেনো না, তাই রাতের বেলা ঘরের বাইরে কিন্তু একা একা বেরিও না। প্রয়োজন হলে আমাকে ডাক দেবে, কেমন? বৈষ্ণবী বলল, আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, কিছু মনে করো না। তোমার প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? তার প্রশ্নটা শুনে প্রতাপের চোখ ছলছল করে উঠল। সে ব্যথিত কণ্ঠে বলল, কথাটা বলতে কষ্ট হয়, অস্বীকার করব না। যদিও এক্ষেত্রে আমার কিছু করারও ছিল না। আমি আর নীলু সে রাতে এই খাটেই শুয়েছিলাম। বেশ খানিকক্ষণ আমরা দুজনে মিলে গল্পও করেছিলাম। তারপর রাত বাড়তেই দুজনের চোখে ঘুম এসে যায়। আমার ওপাশে ফিরে ঘুমানোর অভ্যেস। হঠাৎ ভোরের দিকে উঠে দেখলাম নীলু আমার পাশে নেই। ব্যাস, তখন সকলে মিলে ভয় ভয়ে তাকে খুঁজতে বেরোলাম। সে কত জায়গায় আমরা খুঁজলাম, শেষমেশ সকালে ওর নিথর দেহটা খুঁজে পেলাম ওই পুপখালের জঙ্গলে। প্রতাপকে দুঃখ পেতে দেখে বৈষ্ণবীও কিছুটা বিচলিত হয়ে পড়ল। তাই আর কথা না বাড়িয়ে সে প্রতাপকে বলল, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। প্রতাপ একটু ফ্রেশ হয়ে নিল। তারপর বিছানায় সারা দিনের ক্লান্তি নিক্ষেপ করল। একটু গড়াগড়ি দিতেই সে চলে গেল একেবারে ঘুমের দেশে। সে ঘুমিয়ে পড়লেও বৈষ্ণবীর চোখে ঘুম নেই। সে বারংবার ভাবছে মন্দিরের সেই সাধু বাবার কথা। এমন সময় ঢং ঢং করে ঘড়িতে 12টা বাজল। বৈষ্ণবী উঠে বসল বিছানায়। মনে মনে ভাবল, আজ আমাকে জানতেই হবে সবটা। বৈষ্ণবী বিছানা ছেড়ে উঠে একটা শাল গায়ে দিয়ে লণ্ঠন হাতে বেরিয়ে পড়ল গ্রামের শেষ প্রান্তে অবস্থিত শ্মশানের দিকে। দুদিন বাদে পূর্ণিমা, তাই আকাশে থাকা প্রায় গোলাকৃতি চাঁদের আলোয় চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। বৈষ্ণবীর কোনো অসুবিধা হলো না পথ চিনে চলতে, কিন্তু তার বারবার মনে হতে লাগলো কেউ একজন তার পিছু পিছু আসছে। মনে মনে ইষ্টনাম জপ করতে করতে সে এগিয়ে গেল। শ্মশানে পৌঁছে সে দেখতে পেল সেই সাধু শ্মশানের মধ্যে ধুনি জ্বালিয়ে তার পাশে বসে কিসব মন্ত্রোচ্চারণ করছেন। তার পাশে রাখা রয়েছে একটা কঙ্কাল এবং কিছু হাড়। সাধু এইবার মন্ত্র পড়তে পড়তে হাতের কাছে থাকা থালা থেকে কিছুটা কুমকুম নিয়ে আগুনের মধ্যে দিয়ে বললেন, আমি জানতাম তুই ঠিক আসবি। তুই যে মায়ের সাচ্চা ভক্ত। বৈষ্ণবী কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আমি যে মায়ের ভক্ত সেটা আপনি জানলেন কেমন করে? মায়ের কৃপায় আমি অনেক কিছু জানি রে বেটি। আমি তোকে একবার মাত্র দেখে বুঝেছি এই গ্রামের অভিশাপ দূর করার ক্ষমতা একমাত্র তোর মধ্যে রয়েছে। বৈষ্ণবী বলল, তবে আপনি আমাকে বলে দিন আমি কি করব, কিভাবে সকলকে এই অভিশাপ থেকে মুক্ত করব। সাধু বাবা বললেন, সে বড় কঠিন কাজ রে বেটি। তার জন্য চাই মনের পবিত্রতা। তাকে ঠেকাতে না পারলে তোরও প্রাণ নাশ হবে তার হাতে। গ্রামবাসী কিভাবে এই অভিশাপের কবলে পড়ল আপনি কি জানেন? জানি রে, জানি। সবটা বলবো বলে তো তোকে ডাকলাম এইখানে। তবে আর দেরি করবেন না বাবা, শুরু করুন আপনি। সাধু বাবা গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় বছর 5 আগে এই গাঁয়ের এক চাষি মুকুন্দ সরখেল তার অষ্টাদশী কন্যা কমলার বিয়ে ঠিক করে গ্রামের স্বর্ণ ব্যবসায়ী চরণ দাসের ছেলে ফটিকের সঙ্গে। চরণবাবু ছেলের বিয়ের যৌতুক হিসাবে দাবি করে 10,000 টাকা। সামান্য ভাগ চাষি হওয়ায় মুকুন্দ মেয়ের শ্বশুর বাড়ি থেকে যাওয়া উপযুক্ত পণ দিয়ে উঠতে পারেনি। তাই বলে বিয়ের দিন চরণ থেকে
অনেক অপমান করে এবং ছেলেকে বিয়ে দিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত গ্রামের মোড়লের অনুরোধে চরণ ছেলেকে বিয়ে দিতে রাজি হয়, কিন্তু শর্ত দেয় মুকুন্দকে সমস্ত অর্থ পরিশোধ করতে হবে অষ্টমঙ্গলার মধ্যে, না হলে তার মেয়েকে চিরকালের মতো বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। মুকুন্দ অনেক চেষ্টা চরিত্র করেও টাকাটা জোগাড় করতে পারল না নির্দিষ্ট সময়ের মধ্যে। চাহিদা মতো যৌতুক না পাওয়ায় চরণ দাস এক ঘৃণ্য ষড়যন্ত্র রচনা করল। তার স্ত্রীর সাহায্য নিয়ে কমলাকে আফিম খাওয়ানো শুরু করলো, যার ফলস্বরূপ নেশার ঘোরে কমলা প্রলাপ বকতে শুরু করে। সেই সুযোগে চরণ ও তার স্ত্রী গ্রামে প্রচার করে তাদের বৌমার ওপর কোনো ডাইনি ভর করেছে। গ্রামের মোড়ল মশাইয়ের কানে এই কথা যাওয়ায় তিনি কোনো কিছু বিচার না করে তৎক্ষণাৎ ঘোষণা করেন কমলাকে যেন পুড়িয়ে মারা হয়। গ্রামে এরকম ডাইনির বাস থাকুক সেটা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। গ্রামবাসীরা চরণ ও তার স্ত্রীর সাজানো নাটক বিশ্বাস করে কমলাকে ডাইনি ভেবে মাঝরাতে তার ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘুমের ঘরে কমলা প্রথমে কিছু টের না পেলেও যখন তার শরীর জ্বলতে শুরু করে তখন তার ঘুম ভেঙে যায়। নিজেকে এই অবস্থায় আবিষ্কার করে কমলা চিৎকার করতে শুরু করে এবং গ্রামবাসীর কাছে অনুরোধ করে সে নির্দোষ, তাকে এরকম শাস্তি যাতে না দেওয়া হয়। কিন্তু কমলার সেই আত্মচিৎকার সেদিন গ্রামবাসীর মন গলাতে ব্যর্থ হয়েছিল। যন্ত্রণায় কাতরে কাতরে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কমলা চিৎকার করে বলেছিল, আমি ফিরে আসব। গ্রামের প্রতিটা মানুষ আজ আমার প্রতি যে অবিচার করলো তার জন্য প্রত্যেককে ফলভোগ করতে হবে। গ্রামের কোনো বিবাহিত স্ত্রীকে আমি সুখে শান্তিতে সংসার করতে দেব না। বিয়ের 7 রাতের মধ্যে সকলে মরবে, সকলে সকলে মরবে। কমলার ঘটনা শুনে ভয়ে বুক কেঁপে উঠল বৈষ্ণবীর। মানুষ এতটা হিংস্র হতে পারে সেটা তার জানা ছিল না। সাধু বাবা বলা শেষ করে দেখতে পেলেন তার বিপরীতে বসে থাকা বৈষ্ণবীর চোখের কোলে চিকচিক করছে অশ্রু। তিনি বৈষ্ণবীকে আশ্বস্ত করার জন্য বললেন, এখন তোর কান্নাকাটির সময় নয় রে বেটি। কমলাকে তার এই দুঃখের জীবন থেকে মুক্ত করতে হবেই তোকে, নয়তো হয়তো তার বিদেহী আত্মা চিরকাল এই গ্রামে বন্দী হয়ে থাকবে। আর তোর মতো আরো অনেক নিষ্পাপ মেয়েকে সেই রাতের গ্রামবাসীরা কড়া পাপের মাসুল গুনতে হবে। বৈষ্ণবী বলল, কিন্তু কিভাবে আমি তাকে মুক্ত করব আমাকে বলে দিন সাধু বাবা। সেই পথটাকে তোমায় নিজেকেই খুঁজে নিতে হবে মা। সাধুর কথা শুনে বৈষ্ণবী উঠে দাঁড়ালো এবং শ্মশানের এক কোণে থাকা দেবী মূর্তির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মনে মনে সংকল্প নিল, মা, আমাকে শক্তি দাও তুমি, আমি যেন কমলার আত্মাকে মুক্তি দিতে পারি, তার সমস্ত যন্ত্রণার অবসান করতে পারি। বৈষ্ণবী বাড়ির দিকে রওনা দিল। যে পথ দিয়ে সে এসেছিল সেই পথে না গিয়ে সে পূব খালের জঙ্গলের পথ ধরল নিজের অজান্তে, যেন কোনো অদৃশ্য শক্তি তার মস্তিষ্ক পরিচালনা করছে। যেতে যেতে বৈষ্ণবী একসময় গভীর জঙ্গলে প্রবেশ করল। খালের পাড়ে এসে থামল বৈষ্ণবীর পা দুটি। এতক্ষণ বৈষ্ণবী যেন ঘোরের মধ্যে ছিল। খালের ধারের সেই বট গাছে থাকা পেঁচা দুটো ডেকে উঠতেই তার ঘোর ভেঙে গেল। নিজেকে হঠাৎ এই খালের ধারে আবিষ্কার করে হতচকিত হয়ে গেল বৈষ্ণবী। আমি এখানে কেমন করে আসলাম? আমি তো বাড়ি ফিরছিলাম। তবে কি? বৈষ্ণবীর কথা শেষ হওয়ার আগে বট গাছের মগডাল থেকে একটা খ্যানখ্যানে গলা ভেসে এলো। তুই কি ভেবেছিলি আমার চোখে ফাঁকি দিয়ে নিজের প্রাণ বাঁচাবি? সেই সঙ্গে ভেসে এলো এক পৈশাচিক অট্টহাসি। সেই কণ্ঠস্বর শুনে বৈষ্ণবীর শির দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে গেল। সে বুঝতে পারল রাতের বেলা তার একা এভাবে বের হওয়া ঠিক হয়নি। তার উচিত ছিল প্রতাপকে সঙ্গে নিয়ে আসা। মগডালে বসে থাকা অবয়বটি এইবার শূন্যে ভাসতে ভাসতে কিছুটা নেমে এলো।
বৈষ্ণবী দেখল তার থেকে মাত্র 2 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি, যার বেশভূষা দেখে মনে হচ্ছে যেন নতুন নতুন বিয়ে হয়েছে। অষ্টাদশী সেই কিশোরীর এক ঢাল চুল কোমর ছাপিয়ে নেমে গেছে, তার গায়ের রং যেন দুধে আলতা। হরিণীর ন্যায় চঞ্চল দুটি চোখ, কুঞ্চিত ভ্রুযুগল, টিকালো নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট মুখমণ্ডলের শোভা বর্ধিত করছে যেন। বৈষ্ণবীর মনে হলো এত সুন্দর মেয়ে সে ইতিপূর্বে কখনো দেখেনি, কিন্তু মুহূর্তে সেই ছায়ামূর্তি নিজের রূপ বদলে ধারণ করল কুৎসিত কদাকার এক রূপ, যার সর্বাঙ্গ আগুনে পুড়ে যাওয়ার দরুন কালো বর্ণ ধারণ করেছে। সারা শরীরের বিভিন্ন স্থান থেকে সাদা কষ বেয়ে পড়ছে, চোখের কোটর দুটো ফাঁকা এবং সেখানে যেন চুল্লির মতো আগুন জ্বলছে। সেই জ্বালাময়ী দৃষ্টি কোনো মানুষকে পুড়িয়ে ফেলার জন্য যথেষ্ট। মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তির আঁচল পেঁচিয়ে ধরল বৈষ্ণবীর গলা। এহেন আচমকা আক্রমণে বৈষ্ণবী কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তার গলার সেই আঁচল যেন ফাঁসের মতো চেপে ধরছে ক্রমশ। বৈষ্ণবীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রাণবায়ু যেন ফুরিয়ে আসছে তার ধীরে ধীরে। হঠাৎ বৈষ্ণবীর মনে হলো এইভাবে হেরে গেলে চলবে না, তাই সামান্য একটু সাহস সঞ্চয় করে সেই ছায়ামূর্তির উদ্দেশ্যে সে বলল, আমি তোমাকে মুক্তি দিতে চাই। বৈষ্ণবীর মুখে এরকম কথা শুনে ছায়ামূর্তি তার গলার ফাঁস একটু আলগা করলে বৈষ্ণবী হাঁপাতে হাঁপাতে বলে, আমি তোমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই, কিন্তু তার জন্য তোমার সাহায্য লাগবে আমার। ছায়ামূর্তি আবার ক্ষণক্ষণে গলায় বলে ওঠে, তুই কি ভেবেছিস তোর মন ভোলানো কথা দিয়ে আমায় ভোলাতে পারবি? সেইটে হয় নে রে ছুরি, সেইটে হওয়ার নয়। আমি জানি গ্রামবাসীরা তোমার উপর অবিচার করেছে। আমি তোমাকে মুক্তি দিতে চাই কমলা, দয়া করে আমার কথাটা একটু শোনো। তারপর যদি তোমার মনে হয় আমি মন ভোলানোর কথা বলছি, তবে তুমি আমাকে মেরে ফেলো। বহু বছর পর কারো মুখে নিজের নামটা শুনে ছায়ামূর্তির মনটা যেন একটু নরম হলো। কই, আগে যে মেয়েগুলোকে সে মেরেছে তাদের কারো চোখে তো এমন আত্মবিশ্বাসী দৃষ্টি দেখেনি সে। তারা সকলেই নিজের প্রাণ ভিক্ষা করেছে, কেউ তো কখনো তার দুঃখের কথা জানতে চায়নি একবারের জন্যেও। তাকে মুক্তি দেওয়ার কথাও বলেনি কখনো। আঁচলের ফাঁসটা আরো একটু আলগা হয়ে আসতেই বৈষ্ণবী বুঝতে পারল তার কথায় কাজ হয়েছে। সে সাহসে ভর করে আবার বলল, কমলা, তুমি আমাকে বলে দাও, কি করলে তোমার আত্মা মুক্ত হবে এই যন্ত্রণা থেকে? ছায়ামূর্তি বলল, সে বড় কঠিন কাজ রে ছুরি, ওসব কি তুই পারবি? বৈষ্ণবী আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আমি পারবো। তুমি শুধু একবার আমাকে বলে দাও কি করতে হবে, আমি ঠিক পারবো। কমলা বলল, জানিস, আমার সংসার করার খুব শখ ছিল রে। চরণ দাসের ছেলে ফটিক তো আমাকে একবার দেখে পছন্দ করে ফেলেছিল। গরিব বাবা আমায় চেয়ে চিনতে বিয়ে দিয়েছিল। দু চোখে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিলাম নিজের সংসার পাতবো বলে। আমার স্বামী অষ্টমঙ্গলা করে শহরে চাকরি করতে ফিরে গেল। সেই সুযোগে আমার শ্বশুর আর শাশুড়ি মিলে আমাকে মেরে ফেলল। এই পৃথিবীর পাপী লোকগুলোর জন্য আমার সংসার করার স্বপ্ন অপূর্ণ থেকে গেল। আমার মৃত্যুর পর তাই আমি চরণ দাস আর ওর স্ত্রী শান্তিবালাকে মেরেও শান্তি পাইনি। তাই
তাই গ্রামের সদ্য বিবাহিত মেয়েদেরও মেরেছি। তুই যদি আমাকে মুক্তি দিতে পারিস তবে তোকে আমি ছেড়ে দেব। বৈষ্ণবী বলল, আমি পারবো। তুমি শুধু একবার আমাকে বলে দাও কি করতে হবে, আমি ঠিক পারবো। খ্যানখ্যানে গলায় আওয়াজ ভেসে এলো, গ্রামের লোক যদি নিজেদের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত করতে রাজি হয় এবং আমার পিণ্ডদান করে তবেই আমি মুক্তি পাব। তবে তোর কাছে সময় আছে মাত্র 2 দিন। পরশু চন্দ্রগ্রহণ, গ্রহণ শেষ করার আগে যদি আমার পিণ্ডদান না করা হয় তবে আমার মুক্তি সম্ভব হবে না। কথাগুলো বলে সেই অবয়ব হাওয়ায় মিশে গেল। বৈষ্ণবী দেখল পূব আকাশ প্রায় ফর্সা হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই সূর্যদেব তার আলোক ছটায় পৃথিবীকে আলোকিত করবে। সে আর এক মুহূর্ত মাত্র নষ্ট না করে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে বৈষ্ণবী দেখল প্রতাপ এখনো ঘুমিয়ে আছে। সেও নিঃশব্দে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। শাশুড়ির ডাকে ঘুম ভাঙলে বৈষ্ণবী দেখে প্রতাপ ঘরে নেই। শাশুড়ি মাকে বসতে বললে তিনি বলেন, আমি তোমাকে একটা কথা জানাতে এলাম বৌমা। রাতের বেলা হুটহাট ঘর থেকে বের হবে না যেন। কদিন একটু সাবধানে চলতে হবে তোমায়। প্রতাপের আগের বউটা কিন্তু ডাইনির কোপে প্রাণ হারালো। সেই থেকে ছেলেটা আমার কেমন যেন উদাস হয়ে থাকে সারাদিন। তাই তোমাকে সাবধান করে দিয়ে গেলাম। তুমি যেন নীলুর মতো ভুল করে আর রাতে ঘর থেকে বেরিয়ে যেও না। কেউ ডাকলেও দরজা খুলবে না, মনে থাকবে? বৈষ্ণবী মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করল। তার কিছুক্ষণ পরেই প্রতাপ ঘরে এলে বৈষ্ণবী তাকে কাল রাতের সমস্ত ঘটনা জানালো। প্রথমে প্রতাপ কিছুটা রাগ করলেও পরে ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরে বলল, এটা তো আচ্ছা ঝামেলা হলো। আমাদের হাতে শুধু আজকের দিনটাই রয়েছে, তার মধ্যে সবটা মিটিয়ে আজকে রাতের মধ্যে যদি গয়ার উদ্দেশ্যে না বের হই তাহলে গ্রহণ শেষ হওয়ার আগে তো পিণ্ডদান কোনোভাবেই সম্ভব নয়। বৈষ্ণবী স্বামীর মুখের দিকে চেয়ে বলল, এখন তবে উপায়? প্রতাপ বলল, বাবা হয়তো বাড়িতেই আছেন। তিনি গ্রামের লোকেদের মিটিংয়ের জন্য ডাকলে সকলেই আসবে। এছাড়া তো আর কোনো উপায় আমি দেখছি না। তবে তাই চলো। অতঃপর বৈষ্ণবী এবং প্রতাপ দুজনে অবনীমোহন বাবুর কাছে গেল তাদের দরখাস্ত নিয়ে। অবনীবাবু সবটা মনোযোগ দিয়ে শুনে বললেন, তোমরা যেটা বলছো ভেবে চিনতে বলছো তো? তোমরা জানো এই কাজে ব্যর্থ হলে গ্রামের সকলের প্রাণ সংশয় হতে পারে। বৈষ্ণবীর শাশুড়ি রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠল তার বৌমার এহেন আস্পর্ধা দেখে। রাগে গজগজ করতে করতে বললেন, তোমার আস্পর্ধা তো কম নয়। বাড়ির বউ রাত বিরেতে বন জঙ্গলে ঘুরে বেড়াও। ওগো, তুমি দেখে শুনে কোন ডাইনি ঘরে আনলে গো? সুস্থ মেয়ে ছেলে কখনো রাতের বেলা ঘুমন্ত স্বামীকে রেখে শ্মশানে যায় সাধু সঙ্গ করতে? প্রতাপ তার মায়ের এহেন আচরণে যার পর নাই বিরক্ত হয়ে বলল, আহ মা, সকাল সকাল কি শুরু করলে বলো তো? একটু ঠান্ডা মাথায় ভাবো সকলে। অবনীমোহন বললেন, তোমার স্ত্রী তো সব ঠিক করেই রেখেছে, আমাদের তো সেখানে কিছু করার থাকে না। আমি বরং গায়ের লোকজনকে ডাকি, বাকিটা তোমার স্ত্রী বলবে তাদের। বৈষ্ণবী শ্বশুরের কথা শুনে বুঝতে পারল যা করার তাকে একলাই করতে হবে। বৈষ্ণবী নিজের মনকে প্রস্তুত করল সামনে যে ঝড় আসছে তার মোকাবিলা করার জন্য। মোড়ল মশাইয়ের ডাকে গ্রামের সকল লোকজন জড়ো হলো। অবনীমোহন তাদের সকলের উদ্দেশ্যে ঘোষণা করলেন, উপস্থিত সকল গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার একটা ডাকে নিজেদের কাজকর্ম ফেলে এখানে এসেছেন। আপনাদের অমূল্য সময় কিছু ব্যয় করার জন্য আমি দুঃখিত, কিন্তু আজ আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ কাজ ডাকা হয়েছে। কথাগুলো এক নাগারে বলে বৈষ্ণবীর দিকে তাকিয়ে তিনি ইশারা করতেই
বৈষ্ণবী গ্রামবাসীর উদ্দেশ্যে বলল, আমি এই গ্রামে মাত্র 2 দিন হলো বিয়ে হয়ে এসেছি, কিন্তু আপনাদের গ্রামের এই সমস্যা বিগত কয়েক বছর ধরে চলে আসছে। গ্রামের নিরীহ মেয়েদের ডাইনির কোপে পড়ে প্রাণ হারাতে হচ্ছে। তার জন্য আসলে পরোক্ষভাবে দায়ী কিন্তু আপনারাই। বৈষ্ণবীর কথা শুনে গ্রামবাসী রীতিমতো রে রে করে তেড়ে আসলো। একজন মাঝবয়সী লোক বলে ওঠেন, কি হে মোড়ল মশাই, আপনি কি আজকাল বৌমার বুদ্ধিতে ওঠা বসা করছেন? একজন মহিলা বলতে লাগলো, মা গো মা, মেয়ে সাহস দেখো। এই গায়ের কোনো মেয়ে বউয়ের ক্ষমতা নেই স্বামী শ্বশুরের ওপর কথা বলে, আর এ মেয়ে 2 দিন বিয়ে হয়ে এসে নিজেকে গ্রামের মোড়ল ভাবলো। প্রতাপ কিছুটা ধমক দেওয়ার ভঙ্গিতে বলল, আপনারা মন দিয়ে একটু বৈষ্ণবীর কথাটা শুনুন, তারপর ভালো না লাগলে আপনাদের মানতে হবে না। বৈষ্ণবী আবার বলতে শুরু করলো, আজ থেকে 5 বছর আগে গ্রামের এক মেয়েকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মেরেছিলেন আপনারা। সেই মেয়ের অতৃপ্ত আত্মাই গ্রামকে অভিশপ্ত করে রেখেছে। তার জন্য গ্রামে বিয়ে করে আসা নববধূদের মৃত্যু হচ্ছে। আপনারা কি এই মৃত্যু মিছিল বন্ধ করতে চান না? ছেলে বৌমা নিয়ে সকলে সংসার করতে চান না? কিছুক্ষণ আগেই সকলে মিলে বৈষ্ণবীর বিরুদ্ধাচরণ করছিল। এখন তারা সকলেই নিজেদের ভুল বুঝতে পারল এবং বলল, আমরা কি করলে এই অভিশাপ থেকে মুক্তি পাবো? বৈষ্ণবী বলল, প্রায়শ্চিত্ত। গ্রামবাসীরা আবার সমবেত কণ্ঠে বলে উঠল, কিভাবে প্রায়শ্চিত্তি করলে সেই ডাইনির আত্মা শান্তি পাবে তা তো আমরা জানি না। বৈষ্ণবী এই প্রশ্নের কি উত্তর দেবে বুঝতে পারছিল না। এমন সময় সেই ভিড়ের মধ্যে থেকে একজন মানুষকে তার দিকে আসতে দেখল। সেই ব্যক্তি আর কেউ নয়, কাল যেই সাধুর সঙ্গে তার দেখা হয়েছিল তিনি। সাধু বাবা সকলের উদ্দেশ্যে বললেন, অনুতাপের থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিছু হয় না। তোমরা যদি সকলে নিজের কৃতকার্যের জন্য অনুতপ্ত হও, তবে তার কাছে ক্ষমা চাও সকলে। উপস্থিত সকল গ্রামবাসী নিজেদের কৃতকার্যের জন্য লজ্জিত হল এবং সকলে প্রতিজ্ঞা করল আর কখনো তারা বিচার বিবেচনা না করে কোনো মেয়েকে ডাইনি অপবাদ দিয়ে তার বিচারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবে না। সকলে কমলার কাছে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইল। এতক্ষণ ভিড়ের মধ্যে চুপচাপ দাঁড়িয়েছিলেন কমলার বাবা। তার মেয়ের সমস্ত অপবাদ ঘুচে যাওয়ায় বৃদ্ধের মুখে ফুটে উঠেছে এক অনাবিল আনন্দ। তিনি এগিয়ে এসে তার কম্পিত হাত দুটি বৈষ্ণবীর মাথায় রেখে বললেন, চিরসুখী হও মা, চিরসুখী হও। স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো। আমার মেয়ের জন্য তুমি এতটা করেছ, কিন্তু কিন্তু এই নিঃস্ব বৃদ্ধের চেয়ে বেশি কিছু দেওয়ার সামর্থ্য নেই মা, আর সামর্থ্য নেই। বৈষ্ণবী বৃদ্ধর হাত দুটি ধরে বলল, আপনার আশীর্বাদই যথেষ্ট। আমার কাজ শেষ হলেও আপনার কিন্তু একটা কাজ রয়ে গেছে। আপনি নিজের হাতে মেয়েকে পিণ্ডদান করলেই আপনার মেয়ে পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে গমন করতে পারবে। বৈষ্ণবীর কথা শুনে বৃদ্ধ মুকুন্দ সরখেল তার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। অতঃপর বৃদ্ধকে নিয়ে প্রতাপ রওনা দিল গয়ার উদ্দেশ্যে। সেই রাতে বৈষ্ণবী ঘুমিয়ে পড়লে তার শ্বশুর এবং শাশুড়ি পরামর্শ করতে বসল। বৈষ্ণবীর শাশুড়ি বললেন, এই মেয়েটা বেঁচে থাকলে তো তোমার রাজ্যপাট চালানো মুশকিল হয়ে পড়বে। গ্রামের লোক যদি সে রাতের সত্যতা জানতে পারে, তবে আমাদের জন্য সেটা খুব সুবিধাজনক হবে না। অবনীমোহন স্ত্রীর কথায় সায় দিয়ে বললেন, ঠিক বলেছ কিন্নি। এই মেয়ে প্রতাপের প্রথম বউয়ের মতো বোকা গেও না, রীতিমতো পড়ালেখা জানা শিক্ষিত মেয়ে। এইভাবে চললে আমাদের ভদ্রতার মুখোশ খুলে ফেলতে এই মেয়ের 2 দিন সময় লাগবে না। অবনীমোহনের স্ত্রী বললেন, তবে একটাই উপায় আছে, মেয়েটাকে এই পৃথিবী থেকেই সরিয়ে ফেলতে হবে। আর দোষ পড়বে কমলা ডাইনির। অবনীমোহনের স্ত্রী স্বামীর নির্দেশ অনুযায়ী একটি চকচকে ধারালো ছুরি নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বৈষ্ণবীর ঘরের দিকে। বৈষ্ণবী গভীর ঘুমে অচেতন।
তার শ্বশুর এবং শাশুড়ির ঘৃণ্য ষড়যন্ত্রের কথা সে ঘুণাক্ষরেও টের পায়নি। বৈষ্ণবীর শাশুড়ি তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। হাতের উদ্ধত ছুরির ফলা যেই গেঁথে দিতে যাবে বৈষ্ণবীর বুকে, এমন সময় তার মনে হলো কোনো এক ছায়া মূর্তি তার হাতটা ধরে ফেলল। ছায়াটার শীতল স্পর্শে তার হাতে থাকা ছুরিটি সশব্দে মাটিতে আছড়ে পড়ল। বৈষ্ণবীর শাশুড়ি কুৎসিত সেই ছায়া মূর্তির রূপ দেখে ভয়ে জ্ঞান হারালেন। সকালবেলা বৈষ্ণবী উঠে দেখল তার শাশুড়ি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার বিস্ফারিত চোখ প্রমাণ দিচ্ছে তিনি কোনো কিছু দেখে ভয় পেয়েছেন। বৈষ্ণবী বিন্দুমাত্র দেরি না করে অবনীবাবুকে ডাক দিল। অবনীবাবু চোখে মুখে জল ছিটিয়ে তার স্ত্রীকে সজ্ঞানে ফিরিয়ে আনলে ও ভয় পাওয়ার কারণে তার কথা জড়িয়ে যাওয়ায় কিছু বোঝা গেল না। বৈষ্ণবী নিজেও খুব অবাক হলো শাশুড়ির এই অবস্থা দেখে। কোনো মতে সেই দিনটা কাটল। সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে বৈষ্ণবী দেখল চন্দ্রগ্রহণ শুরু হতে বেশি দেরি নেই। আর কিছুক্ষণ পরেই রাহু ধীরে ধীরে গ্রাস করতে শুরু করবে চাঁদকে। হঠাৎ তার মনে হলো দূরে কোথাও শেয়াল ডেকে উঠল যেন। সেই সাথে একটা শীতল হাওয়া বয়ে গেল তার বাড়ির উঠোন দিয়ে। চারপাশের পরিবেশটাও কেমন অদ্ভুত ঠেকল বৈষ্ণবীর। তার মন বলছে আজকে কিছু একটা অমঙ্গল হবে। কোনো মতে নিজের কাজ সেরে বৈষ্ণবী ঘরে চলে গেল। রাতের বেলা শ্বশুরকে খাবার দিয়ে শাশুড়িকে খাইয়ে বৈষ্ণবী হেসেল পরিষ্কার করে নিজের ঘরে যাওয়ার আগে কলঘরের দিকে গেল হাত মুখ ধুতে। কলঘরের ঠিক পেছনেই রয়েছে একটা বিশাল গাব গাছ। কিছুক্ষণ আগেই গ্রহণ শুরু হয়েছে। দূরে জঙ্গল থেকে ভেসে আসছে হুতুম প্যাঁচার ডাক। হঠাৎ বৈষ্ণবীর মনে হলো একটা ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে গেল। বৈষ্ণবী তার আশেপাশে কোনো অশরীরের উপস্থিতি অনুভব করল। হিস হেসে গলায় কেউ তার কানের কাছে বলে উঠল, এখনো তোর কাজ শেষ হয়নি রে ছুরি। বৈষ্ণবী বলল, আমি তো তোমার মুক্তির ব্যবস্থা করে দিয়েছি, আর কি চাও? হিস হেসে কণ্ঠে আবার শোনা গেল, প্রতিশোধ। বৈষ্ণবী বলল, সকলে তাদের পাপের জন্য অনুতপ্ত। তোমার বাবাও গায়ে পিণ্ডদান করতে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তোমার শেষ কার্য সম্পূর্ণ হয়ে যাবে। পুনরায় কণ্ঠস্বর ভেসে এলো, আমার শ্বশুর শাশুড়িকে আমি আগেই মেরে ফেলেছি। তোর শাশুড়িও কালকে তার উচিত শিক্ষা পেয়েছে। বাকি রইল একজন, অবনীমোহন। বৈষ্ণবী বলল, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তো তোমার কোনো ক্ষতি করেনি। এইবার হিস হিসানি বদলে গেল ক্রুদ্ধ কণ্ঠে, তোর শাশুড়ি আর শ্বশুর অনেক পাপ করেছে রে সারা জীবন। আমার শ্বশুর চরণ দাস সঠিক সময়ে যৌতুক না পেয়ে এসেছিল মোড়ল অবনীমোহনের কাছে। তখন অবনীমোহন ও তার স্ত্রী একটা ঘৃণ্য ষড়যন্ত্রের বুদ্ধি বাতলে দিয়েছিল চরণ দাসকে কিছু অর্থের বিনিময়ে। চরণ দাস সেই মতো কাজ করেছিল, আর তারপর গ্রামের লোকের মধ্যে গুজব ছড়িয়ে দিয়েছিল যে তার বৌমা ডাইনি। তখন তোর শ্বশুরের নির্দেশে গ্রামবাসী আমাকে পুড়িয়ে মারে। কাল রাতেও দুজনে পরামর্শ করে তোকে খুন করতে এসেছিল। তার জন্য তো তোর শাশুড়ির এই দশা। এদের মতো পাপীদের ছেড়ে দিলে আরো অনেক মেয়ের সর্বনাশ হবে। বৈষ্ণবী বলল, কিন্তু আমি কিভাবে সাহায্য করতে পারি তোমাকে? আবার কণ্ঠস্বর ভেসে এলো, চরণ দাসের মৃত্যুর পর অবনীমোহন এক ওঝা নিয়ে নিজের শরীর বন্ধন করে ফেলে। তাই তাকে মারার জন্য আমার কোনো পবিত্র দেহ প্রয়োজন। তুই যদি নিজের দেহে আমাকে প্রবেশের অনুমতি দিস তবে ওকে মারা সম্ভব হবে। গ্রহণ শেষ হতে আর বেশি দেরি নেই। তারপরে নরক যন্ত্রণা থেকে আমার মুক্তি। তুই শুধু নিজের দেহে প্রবেশের অনুমতি দে আমায়। বৈষ্ণবী মাথা নেড়ে সম্মতি জানালো। সঙ্গে সঙ্গে এক ক্ষীণ জ্যোতি তার শরীরে প্রবেশ করল। চোখ দুটি জ্বলে উঠল বৈষ্ণবীর। হাত খোপা করে রাখা চুলের বাঁধন
খুলে হাওয়ায় উড়তে লাগলো। কিছুক্ষণ পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে কলঘরের দিকে এলো অবনীমোহন। বাথরুম থেকে বেরিয়ে হাতে পায়ে জল দিতে গিয়ে তার চোখ পড়ল গাব গাছের তলায় দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তির দিকে। দূর থেকে অবয়ব দেখে মনে হচ্ছে কোনো যুবতী। এত রাতে কোনো যুবতীকে এরকম করে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা কৌতূহল নিয়ে অবনীমোহন এগিয়ে গেল গাব গাছের দিকে। মেয়েটির কাছাকাছি যেতেই হাঁক পারল, তুমি কে গো? এত রাতে এই গাছতলায় দাঁড়িয়ে আসো কেন? মেয়েটি ঘুরে দাঁড়িয়ে বলল, তোর পাপের শাস্তি দিতে এসেছি আমি। অবনীমোহন এইবার ভালো করে অবয়বটি লক্ষ্য করে দেখল তার পুত্রবধূ তার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার চোখের দৃষ্টি কেমন যেন অন্য রকম লাগছে। চোখ দুটি বিভৎস রকম লাল হয়ে রয়েছে, যেন এখনই লাভা বেরিয়ে আসবে। অবনীমোহন কিছুটা তাচ্ছিল্যের সুরেই বলল, ঘরে চলো বৌমা, এত রাতে বাইরে থাকাটা ঠিক নয়। অবয়বটি বলল, আমি কমলা, আমি তোকে নিতে এসেছি অবনীমোহন। তোর জাগতিক সুখ ভোগ করার দিন শেষ। এতদিন আমি যে নরকের আগুনে জ্বলেছি, আজ থেকে সেই আগুনে তুই জ্বলবি। অবনীমোহন হেসে বলল, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। গ্রহণ প্রায় শেষ হয়ে আসছে, এবার তোর ছুটি। কমলা ক্রমশ এগিয়ে আসতে লাগলো অবনীমোহনের দিকে। গ্রহণ প্রায় শেষ। রাহুর কালো ছায়া সরে আসছে চন্দ্রের থেকে। অপরদিকে তার পিণ্ডদানও প্রায় শেষের দিকে। ধীরে ধীরে শক্তি কমে আসছে তার। সে অবনীমোহনকে শূন্যে তুলে ছুঁড়ে দিল কিছুটা দূরে। তারপর হিস হিসিয়ে বলল, এতদিন অনেক মেয়ের সর্বনাশ করেছিস, আর নয়। মাটিতে পড়ে থাকা অবনীমোহনের দেহের উপর উঠে বসল কমলা। অবনীমোহনের বুকের মাঝ বরাবর ধরে চিড়ে ফেলল মুহূর্তে। যন্ত্রণায় কোকিয়ে উঠল অবনীমোহন। কমলা দু হাত দিয়ে তুলে আনল তার সচল হৃৎপিণ্ড। হাতে লেগে থাকা টাটকা রক্তের কিছুটা পান করে বাকিটা নিজের মুখে মেখে নিল সে। গ্রহণ শেষ। বৈষ্ণবীর দেহ থেকে সেই ক্ষীণ জ্যোতি বেরিয়ে এলো এবং বরাবরের জন্য হাওয়ায় মিলিয়ে গেল। বৈষ্ণবীর অচৈতন্য দেহ মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালবেলা প্রতাপ বাড়ি ফিরে কাউকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে করতে বাড়ির পেছনে কলঘরের দিকে গেলে দেখতে পায় গাব গাছের থেকে কিছুটা দূরে পড়ে রয়েছে তার বাবার মৃতদেহ। দেহটা দেখে মনে হচ্ছে কেউ প্রবল আক্রোশে দেহ থেকে হৃৎপিণ্ডটা বের করে নিয়েছে। বাবার মৃতদেহের কিছুটা দূরে বৈষ্ণবীকে পড়ে থাকতে দেখে প্রতাপ ছুটে গিয়ে নিরীক্ষণ করে বুঝতে পারল বৈষ্ণবী জ্ঞান হারিয়ে পড়ে আছে। কল থেকে জল তুলে বৈষ্ণবীর চোখে মুখে ছিটিয়ে দিতে সে উঠে বসল। বৈষ্ণবী কাঁদো কাঁদো স্বরে বলল, বাবাকে বাঁচাতে পারলাম না আমি। প্রতাপ বলল, যা হয়েছে তাতে তোমার কোনো হাত নেই। চলো ঘরে চলো। ঘরে যেতে যেতে বৈষ্ণবীর মনে হলো খুব আলতো স্বরে কেউ একজন তার কানের কাছে বলছে, এবার স্বামী নিয়ে সুখে সংসার কর। আমি তোর ঘর কন্যা দেখে চোখ জুড়োই। শেষ হলো আমাদের আজকের কাহিনী। লেখিকা প্রেয়সী কুণ্ডুর কলমে ডাইনির প্রতিশোধ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।